আমি একজন দিব্যাঙ্গন ব্লাইন্ড। হের জন্মের 2 দিনে আমার এক মহিলা কইছিল আর কি যে দিদি আপনি নিদাবি অর্ডার দিয়া যাবেন গানি। আমার 2000 টাকা ভাতা লাগতো না। বলেন কি না তোমার তো কিছুই হবে না। তুমি যে চোখে দেখতে পাও না এর জন্য তোমারে কখনো কেউ ব্যঙ্গ করছে না। চাকরি হয় নাই আমার জন্য। তো রাধে রাধে ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে আমাদের স্পেশাল গেস্ট আমাদের দেবব্রত ভাই। আমরা দেবব্রত ভাইরে অনেক জায়গাতেই দেখছি, কিন্তু আমরা ওইভাবে তানেরে দেখছি না। আমরা দেখার মধ্যে অনেক কিছু আছে। আমাদের এই স্পেশাল গেস্ট কিন্তু শুধু স্পেশাল গেস্ট এমন না, উনি মানুষটাও কিন্তু স্পেশাল। আর এই স্পেশাল মানুষের সঙ্গে আমরা আজকে আমাদের কিছু কথোপকথন বা বার্তালাপ করব। তো দেবব্রত ভাই, প্রথমে আমি তোমার পুরা নামটা জানতাম চাই। আমার নাম দেবব্রত কর্মকার। আমি একজন দিব্যাঙ্গন ব্লাইন্ড। আমি 2010-এ মাধ্যমিক পাশ করি, সেকেন্ড ডিভিশন। তারপর আমি আস্তে আস্তে গত 2010-এ পাশ করার পর আমি আর পড়তে পারি না। কীভাবে পড়ুম, তারপরে বেকার অবস্থায় ছিলাম, এখনও বেকার। তারপর আমি কিছুদিন পরে চাকরির জন্য যাই। তো চাকরির তো চাকরি হয় নাই আমার জন্য। ইন্টারভিউ দিছি, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর আমাকে আর দেয় না। বলেন কি না তোমার তো কিছুই হবে না। তারপর আমি আস্তে আস্তে ছোট্ট একটা বিজনেস করি এখন। তো এটা আমাকে একজন স্যার আমাকে দিয়েছিল। বললো কি, দেখো তুমি তো খালি বসেই থাকো, তো সময়টা পাস করো। এটা না করে তুমি একটা কাজ করো, তুমি কিছু ছোটোখাটো একটা জিনিস বিক্রি করো, করে সময়টাকে কাটাও। তারপর আমিও এটা নিয়েই চলছি। আর আর কী করবো। তারপর আমি কিছুদিন বাদে আমি অনেকের কাছে যাই, কিন্তু আমাকে ওরা বলেন, ভাই তুমি কি করবা? তো আমি বলি কি, না দেখো আমাদের অনেক কিছু করার আছে। আর আমাকে খালি 2000 টাকা একটা ভাতাই যা দিয়ে রাখলো, আর কিছু না। আর বললো কি তোমার তো কিছুই হয় না। তা আমি বলি না, দেখো ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়, আর ইচ্ছা না থাকলে কোনো কিছু করা যায় না। তো মেইন হচ্ছে মানুষের মন মানসিকতা, সেটাই। আর একটা দেখো যে ছোটোবেলা থেকে আমারও কিছু সমস্যা হয়েছিল, মানে পড়াশোনা করতে। অনেক স্টুডেন্টরা কিছু কেউ আছে ভালো, কেউ আছে খারাপ, এইটাই তো সব কিছুরই তো আছে। এমনি দেবব্রত ভাই, তুমি কোন স্কুলে পড়ছিলা ছোটবেলায়? আমি অ্যাকচুয়ালি দেখো ছোটোবেলা আমি নরসিংগড় ব্লাইন্ড স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 6 পর্যন্ত। ক্লাস 6 পর্যন্ত। হ্যাঁ। তারপরে? আর ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত নিউ কুঞ্জবন টাউনশিপ হায়ার সেকেন্ডারি স্কুলে আমি পড়েছি। বর্তমানে এটা সবাই জানো, এটা এখন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি নামে পরিচিত হয়ে গেল আর কি। আগে তো ছিল এটা শ্যামলীবাজার কুঞ্জবন টাউনশিপ হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু এখন এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা দেবব্রত ভাই, তোমার আমি একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ। তুমি যে চোখে দেখতে পাও না এর জন্য তোমারে কখনো কেউ ব্যঙ্গ করছে না? এটা তো হয়েছে, এটা হ্যাঁ কিছু হয়েছে। এমনি কখনো তোমারে এইটার লইয়া, তোমারে তো কর্মজীবন, কিন্তু তুমি কিন্তু এমন একজন মানুষ, তুমি লড়াই করতেছো এখনো। হ্যাঁ। এখানে অনেক মানুষ আছে যারা এই জিনিসটারে দিয়া তারা টাকা উপার্জন করে মানুষের সিম্পাতি দেখে, কিন্তু তুমি সিম্পাতি দেখাইছো না, তুমি কিন্তু লড়াই করতেছো। এই জিনিসটার জন্যই তুমি কিন্তু আমাদের স্পেশাল আজকে। যে এমন মানুষরা আমরা আনছি যে মানুষ তার প্রবলেম থাকা সত্ত্বেও প্রবলেমটারে তিনি দুর্বলতা ভাবছেন না, সেটা শক্তিতে পরিণত করে তিনি কিন্তু ব্যবসা করতেছেন। আর এর জন্যই আমরা এই মানুষটারে আজকে আনছি যে উনি কি কইতে চান, কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু কওয়ার থাকে। তো দেবব্রত ভাই আজকে আমাদের এই বার্তালাপে বসে তার মনের যে কথাগুলি আছে সেগুলি আমরা আজকে শুনুন। কিছু শুনলাম, আরও কিছু শুনতেছি। তোমার অনেকগুলি প্রশ্নই আমার আছে, কিন্তু এর মধ্যে আমরা সিরিয়ালি যাইতেছি।
হ্যাঁ যাও। আরেকটা প্রশ্ন হয়েছে যে তুমি যে ব্লাইন্ড স্কুল থেকে যে বাইর হইছো, আমাদের ওই ব্রেল, তুমি এই লেখাগুলি পড়তে পারো পুরোটা? হ্যাঁ, আর দেখো আমাদের লেখার সিস্টেম আছে, এমন একটা স্লেট আছে, স্লেটের মধ্যে আবার একটা কাগজ থাকবে, আবার একটা পেন্সিল আছে, পেন্সিলটা অ্যাকচুয়ালি লেখাটা আলাদা, আর পড়াটা কিন্তু সব একরকমই। আর এটা গুটি গুটি লেখা, আচ্ছা একদম ছোট্ট। যদি আমার বাড়িতে যাও তাহলে তো তোমাকে আচ্ছা, আমি আচ্ছা। দেখাবো আর কি একদিন। দেখুন একদিন যাবে। হ্যাঁ, এটি এটি আর কি, মানে ফোটা ফোটা। তুমি যে এখন ব্যবসাটা করতেছো সেটা হ্যাঁ। তুমি বিভিন্ন পার্কে যা তুমি বিভিন্ন রকম খাবার জিনিসগুলিরে তুমি সেল করতেছো, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এখানে কেমন প্রফিট হয় মোটামুটি তোমার কাজে? দেখো মোটামুটি একটা আইডিয়া, তুমি অ্যামাউন্ট কই দিত না মোটামুটি? মোটামুটি 100-200 টাকা আয়ে কোনো রকম। আচ্ছা, তোমারে কখনো কেউ তোমার কাছ থেকে মাল নিয়ে গেছে বা খাবারের জিনিস নিছে, নিয়ে তোমারে কখনো ঠকাইছে নি? এরকম ঠাকুরের আশীর্বাদে হইছেও না, আবার কি কিছু হইছে, যেটি যেটি হইছে সঙ্গে সঙ্গে আমি ধরে লাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি টাকাগুলি ধরলে তুমি বুঝতে পারো, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, তোমারে কখনো কেউ হ্যাঁ। এই বিষয়ে হেল্প করছেনি আগে কখনো? যে তোমার এই ধরো তোমার কর্মজীবনে একজনের নাম করলা যে যে তোমার এই ব্যবসাটা ধরে দিছিল, উনি ছাড়া আর কেউ হেল্প করছেন? এমনি তো আমাকে আমার সব মায়ে দিয়া দিছে। মাই দিছে। হ্যাঁ। তুমি এখন কি চাইতেছো? আমি দেখো অ্যাকচুয়ালি চাইছি, এখন তো আর এটা দ্বারা তো হবে না, এটা তো লাভ নাই, এটা তো ঝড় বৃষ্টি। অ্যাকচুয়ালি ভালো কি জানেন, যদি একটা গভর্নমেন্ট তরফে যদি একটা ভালো কাজ দেয় সেটাই হচ্ছে আসল। আর অ্যাকচুয়ালি দেখো, আমরা যে বলি ভাতা বা এমক এমক, এটা না দিয়ে যদি একটা সবার কর্ম দেয় তাহলে কিন্তু জিনিসটা টাকাটা বুঝতে পারছি। নিতে সুবিধা হয়, টাকাটা আমরা সবাই পাওয়া যায় ওইটা। আর একটা জিনিস, তুমি আমারে তুমি যেহেতু মনের কথা কইতাছি, তোমার আমার মনের কথা একটা কইতাছি যে হ্যাঁ কও। আমারও খুব জানতে ইচ্ছা করে যে যারা চোখে দেখে না তাদের কাছে এই পৃথিবীটা অন্ধকার। হ্যাঁ। এবার তুমি এই পৃথিবীটারে কিভাবে দেখো? চোখ না দেখে কি হলো, তাতে কি হলো, এটা ঠাকুরের দান হয়। এখন হয়তো আমরা কোনো এক জন্মে পাপ করছি, এই কারণেই আমরা পাইছি না, তা থাক, দরকার নাই। এটা বাদ দিয়ে যদি আমাদের মতন করে যদি ভালো করে যদি বাঁচতে শিখি, খুব ভালো হয় এভাবে। আমার আরেকটা মনের প্রশ্ন আছে আমাদের দেবব্রত ভাইয়ের কাছে। আমি এমন অনেক মানুষ দেখছি যারা চোখে দেখতে পায় না, আর এইটারে তারা অস্ত্র বানিয়ে তারা বিভিন্ন জায়গায় মানুষের সিম্প্যাথি অর্জন করে, কিন্তু কোনো কাজ না, করে এটা না। ঠিক না, এটা ঠিক। কিন্তু দেবব্রত ভাই কিন্তু কোনো জায়গায় কোনো সিম্প্যাথি অর্জন করছে না, চাইছেও না কারো কাছে সিম্প্যাথি। ইভেন কি আমি যখন দাদারে কইছি যে আপনি আসেন, দাদা ইতস্তত বোধ করতেছিল, কিন্তু যখন কইছি মনের কথা কইতেন তখন কিন্তু আইছে। কিন্তু আমরা শুধু এইটাই জানতে চাইতেছি যে দেবব্রত ভাই এই লড়াইটা করার যে শক্তিটা, মনোবলটা, দেবব্রত ভাই তুমি কই থেকে পাও যে তুমি কারো কাছে হাত পাত বানা নিজের লড়াই নিজে করবা, এই শক্তিটা তুমি কই থেকে পাইছো? নিজের লড়াই নিজে, হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে বা অন্যরা যে করতো, আমার আমার ইচ্ছে ছিল না, আমি যদি এটা না করে একবার যদি আমি ওই কাজটা যদি করি তা খুব ভালো হয়। আর আমি এখানে দেখো অ্যাকচুয়ালি আমি বলি আজকে, আমি যখন আগে হেরিটেজে বসে থাকতাম, হ্যাঁ, তখন আমাকে কিন্তু অনেকে মনে করতো আমি নাকি কোনো কাজের না। যাই হোক, কারোর খুশি মতো 10 টাকা 20 টাকা যাই হোক দেওয়া যেত। তা আমি বললাম না, আমি এটা নেবো না, কিন্তু কীভাবে নেবো, তো আপনারা কিছু নেন, তারপর আমিও নেওয়া যাই, মানে এরকমই আর কি। আর আর এর আগে যখন বিজনেস নেওয়ার আগে এটা আমার ছিল, কিন্তু এরপরে যখন এইটা পাওয়া যায় তখন আমি এটা ছেড়ে দিছি, এটা আর আর দরকার নাই, এটা আমার আমি না করে দিয়েছি। এখনও কিন্তু আসে, এখনও দেখো অনেকে আবার কি 100 টাকার জিনিস নিল 200 টাকা দেওয়া যায় না। আমি বলি দেখুন, অ্যাকচুয়ালি বরং আপনারা কিছু নিয়ে যান, আর আমিও কিছু নিই। কারণ দেখো যেটা এই এমনি নিলে এটা সমাজে থাকে না, সমাজের একটা বোঝা হয়ে জায়গা, পরবর্তী সময় একটা ঋণ থেকে যায়। আচ্ছা বলা, সমাজকে আমরাও দিই এবং আপনারাও দেন, এইটাই হচ্ছে সমাজের নিয়ম আর সমাজের আসল কাজ। দেবব্রত ভাই কিন্তু একটা খুব দামি কথা কইছে যে সমাজে আমি যদি কিছু নিয়ে কিছু না দেই,
বা অথবা আমি কিছু পায়া যদি কিছু ফেরত না দিই তাহলে আমি সমাজের বোঝা। দেবব্রত ভাই কিন্তু আমাদের বোঝা না। দেবব্রত ভাই কারো কাছে কিন্তু হাতও পাচ্ছে না। দেবব্রত ভাই নিজের লড়াই নিজে লড়তেছে, নিজের দায়িত্ব নিজে নিছে, নিজেই একটা ছোটোখাটো একটা ব্যবসা চালাইতেছে। এই মানুষটার পাশে আমরা আছি। হয়তো আমরা মেন্টালি সাপোর্ট করুন, ফিজিক্যালি সাপোর্ট করুন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করুন, কিন্তু মনের জোর কিন্তু দেবব্রত ভাইয়ের নিজেরই, যে তাইনে যে লড়াইটা করব এইটা লড়াইয়ের জোর কিন্তু তাইনের মনের থেকেই তাইনে আনছে। তো দেবব্রত ভাইয়ের অনেকগুলি প্রশ্নের উত্তর দিল। আমাদের আরও একটা প্রশ্ন আছে। দেবব্রত ভাই, তোমার বন্ধু বলে কেউ আছে, তোমার ক্লোজ বন্ধু? না, আমার তো অ্যাকচুয়ালি আমার তো বাইরে থেকেও বন্ধু নাই। বাইরে কোনো বন্ধু নাই? না। আজকে থেকে কিন্তু আমি তোমার বন্ধু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবো নি, আমি হ্যাঁ, কিন্তু তোমার থাকবো। বন্ধু। যখনই মনে হইব যে মিঠুন বাইরে একটা ফোন করি, হ্যাঁ, আমি কিন্তু তোমার বন্ধুই। অবশ্যই। আমার ডেট অফ বার্থ আর তোমার ডেট অফ বার্থ যেটাই আছে খুব কাছাকাছি আছে, তো আমরা বন্ধু হইতামই হ্যাঁ, পারি। হ্যাঁ, হইতেই পারি। মনে হ্যাঁ, আছে? মনে অবশ্যই। থাকবো তো? হ্যাঁ, আর বাড়িতে তোমার সবচেয়ে ক্লোজ মানুষ কি? তো মাই আছে। মা আছেন। হ্যাঁ, মার আদর তুমি পাইছো? হ্যাঁ, পাইছি। মারে তুমি আদর দিছো নি? হ্যাঁ, আমরা কিন্তু অনেকের মা নাই, যেমন আমার মা নাই। আমি জানি শুনছি। যে সমাজটা বা পৃথিবীটা কতটা কষ্ট হয় মা না থাকা। হ্যাঁ, কিন্তু দেবব্রত ভাইয়ের একজন অস্ত্র বা একজন সাহস বা একটা পিলার দেবব্রত ভাইয়ের সঙ্গে আছেন, আমাদের মাসিমণির সঙ্গে কথা হয়েছেন। তো ওইটা আমরা পরে কইতেছি। তো আরেকটু জিনিস দেবব্রত ভাইয়ের আমি আরেকটা প্রশ্ন করতেছি। দেবব্রত ভাই, তুমি এখন সমাজের কাছ থেকে কিছু ফ্রিতে নিতেছো না, না, ফ্রিতে তুমি কিছু চাইতেছো না, না। তুমি এখন সমাজের কাছ থেকে কি চাইতেছো, কি করতে চাইতেছো? আমার মতন যারা আছেন হুম ব্লাইন্ড, ফিজিক্যালি ব্লাইন্ড, হুম হুম দেখো তারা এখন তো বেকার, কি করবো? তো স- যদি চাকরি যদি দেয় তো তো ভালো হয়। হুম আর সরকার যাতে দেখে সেটাই আমরা চাই। হুম আর এখন বর্তমানে পাশাপাশি তো ওরাও যাতে এইভাবে চলে আমাদের মতন, সেটাই আমরা চাই। আর তাদের মা বাবারা যাতে তাদেরকে বসায় না রাখে, সেটাই আমরা চাই। যাতে বেকার সে তো তার পড়াশোনাই করুক না, পড়াশোনার ফাঁকে বা পড়াশোনা শেষ এখন বেকার, একটা কিছু দিয়া যে কোনো জায়গাতেই কাজে লাগায় রাখুক, সেটাই আমরা চাই। আর বেশি কিছু চাই না আমি। দেবব্রত ভাই কিন্তু আরেকটা খুব দামি কথা কইলো যে যারাই দেবব্রত ভাইয়ের মতন কোনো না কোনোভাবে কোনো একটা সাইডে একটু দুর্বল আছে, তারা যেন বাড়িতে বসে না থাকেন, তারা কিন্তু কোনো না কোনো জায়গায় কর্ম করে। এই জিনিসটা কিন্তু দেবব্রত ভাই নিজে চিন্তা ভাবনা করতেছে। আর আমাদের চোখ হাত সব কিছু সঠিক থাকা সত্ত্বেও আমরা এমন মানুষও আছি যে একজন মানুষের আমরা পাশে এসে দাঁড়াই না, শুধুমাত্র আমরা নিজেদের প্রফিটের কথা চিন্তা করি। টাকা পয়সা একটা পার্ট, টাকা পয়সা ছাড়া জীবন চলে না, কিন্তু এই রকম চিন্তাধারা রাখাটাও টাকা পয়সা দেওয়া হইতো না। এইরকম চিন্তাধারা রাখার জন্য মনে ওই রকম শক্তি অর্জন করা লাগে, যেগুলি আমাদের দেবব্রত ভাইয়ের কাছে আছে। আমরা বলছিলাম নি যে আমাদের স্পেশাল গেস্ট কিন্তু শুধু শুধু স্পেশাল না, ইনি কিন্তু স্পেশাল মানুষ একজন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা হাত পা সব কিছু ওকে, সুস্থ সবল মানুষ একজন, কিন্তু সে কাজ করে না। এরকম মানুষের তুমি কি কইবে? আহা, এরকম মানুষের জন্য তো ভাই আমি কি 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 বলবো, তারা তো এটা করা ঠিক না। কারণ এটা না করে দেখো, সমাজকে কিছু দৌ, আমি এইটুকু বলবো, বেশি কিছু বলবো না। সমাজকে কিছু দৌ, তারপর তুমি সমাজ থেকে নিয়ে যাও, সেটাই। আর এইভাবে করাটা ঠিক না, এটা একদম ঠিক না। তাদের পক্ষে এটা কিন্তু পরে কষ্ট হয়ে থাকে। আর তারাও কিন্তু দেখো, আজকে না হোক পরজন্মেও ওই জায়গাতে যে যাইতে হইব, এইটাই আর কি। আমি বেশি কিছু বলবো না। দেবব্রত ভাই, তুমি কি ভগবানের বিশ্বাসী? হ্যাঁ, আমি গুরুদেবকে মানি। আমি যেখানে যাই সেটাই আমি গুরুদেবের নাম নেওয়া যায় আমি। তুমি যে একটা ওয়ার্ড আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে দেবব্রত ভাইয়ের, সেটা হইছে দেবব্রত ভাই দুইবার এই শব্দটা ইউজ করছে, কর্মফল। আমরা প্রত্যেকে কিন্তু কর্মফল ভোগ করুম, নয় ইহ জন্মে ভোগ করুম, না হলে আমরা পরজন্মে ভোগ করুম, কিন্তু ভোগ করার লাগবে। আমাদের করা কর্মের ফল আমাদের ভোগ করার লাগবে, চাই আমরা এই জন্মে ভোগ করি, চাই আমরা নেক্সট জন্মে ভোগ করি, কিন্তু আমাদের কর্মফল ভোগ করার লাগবে। দেবব্রত ভাইয়ের এই কর্মফলের প্রতি যে আস্থাটা, ভগবানের প্রতি যে বিশ্বাস, আর সমাজের প্রতি যে দায়িত্ব, এই জিনিসগুলি দেবব্রত ভাইয়ের স্পেশাল করে তোলে। আমাদের প্রত্যেকের উচিত যে এই যে কথাগুলি দেবব্রত ভাই বলতেছে বা দেবব্রত ভাই যে চিন্তাধারাটা রাখতেছে, আমাদের এমন অনেক মানুষ আছে যাদের হাত পা চোখ সব কিছু
সুস্থ থাকা সত্ত্বেও আমরা এরকম চিন্তা ভাবনা করি না। দেবব্রত ভাইরে আমার তরফ থেকে আরেকটা প্রশ্ন। দেবব্রত ভাই, তুমি যদি কোনো কারণে ধরো চাকরি পাইছো না আর তোমার এই পরিশ্রমটা কইরা যাইতে লাগতেছে, তুমি কি আফসোস করবা? না আফসোস রাখতে না? না, না কি 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 করুম এখন, সরকারি চাকরি যদি দেয় তাহলে তো ভালো হতো। আর মানে এরপরে একটু আফসোস থাকবো, কারণ যদি একটু সরকারি কাজ যদি পাইতাম তাহলে একটু মানে পরিশ্রমটা কম হইতো। আমি এইটুকুই আফসোস করতে পারবো আর কি। আর বুঝতে পারছি। আর এই অ্যাকচুয়ালি দেখো তাদের সঙ্গে তো আর গিয়ে ফাইট করা যেত না বা ঝগড়া করা যেত না। এটুকুই তার কাছে একটা দাবি থাকবো আর কি আমার। আমার যাতে একটা ভালো কর্মটোর মধ্যে ধরুন একটা কাজ দোক, আমি এটুকু বলবো, আমার আমার 2000 টাকা ভাতা লাগতো না, আমার এই সারা জীবনের জন্য একটা কর্ম দেওয়া যাক। কারণ ভাতাটা এমনই একটা জিনিস, ওই আগে না হয়তো 1000 টাকা দিত, আর এখন না হয় 2000 টাকা, মানে এই 1000 টাকা বাড়ায় দিল, এরপরে যা হয় আরেকটু বাড়ায় দিল, মানে এরকমই আর কি জিনিসটা। কিন্তু বুঝতে পারছি। এটা এটা না দিয়ে যদি আমার একটা কর্ম দেওয়া দেয়, এটাই আমি চাই, মানে একটা সরকারি চাকরি। এর চেয়ে আর বেশি আফসোস থাকতো না আর কি। বুঝতে পারছি। আফসোস এইটুকুই আর থাকবো আমার সারা জীবনের। আচ্ছা দেবব্রত ভাই, তোমার কোনো জায়গা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে না? ঘুরতে যাওয়ার ইচ্ছা তো হ্যাঁ, হয়তো এরকম কোনো একটা জায়গার নাম মাইন্ডে আছে যে এই জায়গাটা আমি যাইতাম চাই? আমার যাইতাম চাই, দেখো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল, কিন্তু কে বানিয়ে যাইব। আমার ইচ্ছা ছিল মানে কলকাতা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আচ্ছা আচ্ছা। তারপর আর রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, এইসব জায়গায় আর কি। আমাদের কিন্তু বাইরের কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছাটাও কিন্তু খুব সুন্দর জায়গা, রামকৃষ্ণ মিশন। তো দেবব্রত ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা দেবব্রত ভাই, তুমি তোমার যে খাবারের জিনিসগুলি যেগুলি সেল করো, এগুলি তুমি কই কই সেল করো? আমি এই যে খাবারের জিনিসগুলা আমি আহ, সকাল 10টা থেকে বেরোই, হেরিটেজ পার্ক হইয়া, আর নেহেরু পার্ক হইয়া, রবীন্দ্র গার্ডেন, এইটুকুই, আর শ্যামলী বাজার শেষ। আচ্ছা। এর মধ্যে তোমার আমি আরো প্রশ্ন তো অনেক আছে, মনের ভিতরে অনেক প্রশ্ন আইতেছে, কিন্তু তোমার আমি আরেকটা প্রশ্ন করতে চাইতেছি। হ্যাঁ ধরো তুমি এখন যেখানে আসো বা আমাদের এখানে আসো, হ্যাঁ। তোমারে এর আগে তোমার এই কথাগুলি আরো কেউ শুনছিল না, মানে এর তুমি আগে? তোমার মনের কথাগুলি কোনো জায়গায় কইতে পারছো না আর এটাই? যখন বিজনেস লইছি তখন আমি কইছি, আর অনেকেই শুনছে। আচ্ছা। আর এর আগে তো দেখো আমি তো কইয়ে দিলাম, এর আগে আমি জাস্ট খালি কেন বইয়েই থাকতাম, যা বা আচ্ছা আচ্ছা। কে 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 বা কার মনের কথা শুনবো। হুম হুম আর বিজনেস নেওয়ার পর হুম হুম। দেখি একের পর এক অনেকেই আমারে কইছে তুমি এইটা করো, এইটা করো, কিন্তু দেখা গেলো মানে কেউ আর ইয়ে করে না আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। তো আমরা এখন প্রায় এপিসোডের শেষের দিকে এসে পড়ছি। তো এখন আমরা দেবব্রত ভাইয়ের মার সঙ্গে, মানে আমাদের প্রিয় মাসিমণির সঙ্গে 2টা মিনিট কথা কম, এবং মাসিমণি কি কইতে চাইতেছে এটা একটু শুনুন। মাসিমণি, আপনি কেমন আছেন? ভালো। মাসিমণি, আপনি যা আইছেন, আইতে তো কোনো সমস্যা হয়েছে না? না না, মাসিমণি, একটা প্রশ্ন আসছিল, দেবব্রত ভাইরা কয় ভাই? তারা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে? বোন বিয়া দিয়ে দিছি, বড় ভাই বিয়ে হয়েছে, আর হেরে নিয়ে হয়েছে আমার যত সমস্যা। সমস্যাটা হইলো কি, তাই হ্যাঁ তো চোখে দেখে না, হুম। তার মধ্যে হ্যাঁ ক্লাস 6 পর্যন্ত ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করছে। তারপরে যে কোনো একটা সমস্যা হয়েছিল, তারপরে তারাই কইছে যে বাইরের স্কুলে পড়তে পারে। হুম। তখন আইনা নিউ টাউনশিপ স্কুলে আইনা সেরা ক্লাস 7-এ ভর্তি করছি। রাইটার দিয়া পরীক্ষা দেয়, তারপরে আমিও হেয়ার পেছনে যতটুকু পারছি খাটনি করছি। তারপরে মাধ্যমিক পরীক্ষা দিল, 2nd ডিভিশন পাস করছে, এই আর কি। দেবব্রত ভাইয়ের বড় ভাই না? বড় ভাই হ্যাঁ সবাই ছোট। হ্যাঁ ছোট, দেবব্রত ভাই সবার ছোট। তো বড় ভাই কি করেন এমনি? বড় ভাই বাবার একটা চায়ের দোকান আসলো, ওইটাতে হেও করে। আচ্ছা আচ্ছা। হেও বেশি লেখাপড়া করছে না, তখন তো আমারও খুব কষ্ট আছিল। এখন কি আর বেশি ভালো নিয়ে, এখনও কষ্টই আছি, থাকলো তখন আরও বেশি কষ্ট আসছিল, হেরে লেখাপড়া করাইতে পারছি না। মেসোমশাই মারা গেছেন কবে? 8 বছর গিয়ে 9 বছর চলতেছে। মাঝে মাঝে একটা প্রশ্ন আমার মনে, অনেকগুলি প্রশ্ন আছে, এর মধ্যে একটা হয়েছে যে ধরেন আপনার 2 ছেলে 1 মেয়ে, আর দেবব্রত ভাই চোখে দেখতে পায় না, তো
বড়রা তারারে যেভাবে আপনি মানুষ করছেন আর দেবব্রত ভাইরে যেভাবে মানুষ করছেন তাদের মধ্যে একটা পার্থক্য তো থাকবেই, না সেম ওই কোনো সমস্যা হয়েছে না? না দেখো এটা কইতে গেলে অনেক ইয়া, যখন হ্যাঁ জন্ম হইছে তখনই কিন্তু হসপিটালই নানান মানে মানুষ থাকে না, অনেক মেন্টালিটি মানুষ থাকে, অনেক রকমের মেন্টালিটি মানুষ থাকে। তো হ্যাঁ জন্মের 2 দিনের দিনে আমার এক মহিলা কইছিল আর কি যে দিদি আপনি নিদাবি অর্ডার দিয়া যাবেন গানে। আমি তো কান্তাছি হ্যার এই অবস্থা দেখিয়া, হ্যার বাবাও চোখের জল ফালাইতেছে। তারপরে ওই একজন নার্স আসছিল সামনে, তারপরে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছি কে লিগে, আমার তো আরও 2টা ছেলে মেয়ে আছে, তারারে যেইভাবে আমি লালন পালন করছি হ্যারও সেইভাবেই লালন পালন করে একবার বড় করি, তারপরে তার ভাগ্যে যেটা আছে হইব, এই আর কি। সমস্যা তো হয়েছে না, তবে তারার থেকে তার দিকে একটু কেয়ার দিতে হয়েছে বেশি, এই লোকটা কারণ চোখে দেখতে পায় না, তার সব জিনিসগুলি তার হাতের লাগালে রাখতে লাগে, হ্যাঁ তো আর খুঁজে বাইর করে আনতে পারতো না এই। আচ্ছা মাসুমনি, আপনি কখনো দেবব্রত ভাইয়ের চোখটা ঠিক করার লিগে আপনি কখনো ডাক্তারের কাছে গেছিলেন নি? হ্যাঁ যখন জন্ম হয়েছে, যখন ওই যে একজন নার্স যা ছিল কইলাম না সামনে, তাইনে কইছে যে তারার লেগে পড়াশোনার সুযোগ সুবিধা আছে, তে আমরা বাড়িতে আইসি 5 দিনের দিনও বাড়িতে আইসি, আরও 2 দিন বেশি রয়েছি হসপিটালে ডাক্তারের লেগে থাইকা। হ্যাঁ 5 দিন বয়সে বাড়িতে আইসি, পরে তারপরে 13 দিন বয়স থেকে আমরা ডাক্তার মৃণাল ভৌমিকের কাছে লইয়া গেছি, চোখের ডাক্তার জীবিতে নিয়ে দেখাইছি। পরে তারপরে চোখের জল পড়ার লেগে ওষুধ টষুধ দিল, ড্রপ টপ। তারপরে আমি স্যারেরে অনেক খুশি যে আমার একটা চোখ দিমু, দেখেন যদি হয় তাহলে লাগাই দেন। তখন তো ত্রিপুরাতে চোখ লাগানোরও কোনো ইয়ে আসলো না, তারপরেও আমি কইছি, কোয়ার পরে তাই কইছে কে লিগে তোমার চোখটা নষ্ট করতে, আর হেরও কাইটা গুইটা কে লিগে নষ্ট করতে, এইভাবেই আমার কইছে স্যারে। তারপরে থেকে তাই গেছে যাওয়া বদ্ধ করছি কি। এরপরেও আবার 12 বছর বয়সে হাঁপানিয়া নিয়ে দেখাইছি, পরে তাই নেও কইছে কয় না তার আর চোখটা ঠিক হইতো না, রাস্তা হইতো না, এই আর কি। চোখে যদি দেখতে না পায়, অনেকে কয় আর কি পাথরের চোখ লাগাইতাম, তো ওইটা দিয়ে আমার সুন্দর দিয়ে হ্যার কি হইব, কোনো লাভ হতো না। হ্যাঁ যদি পৃথিবী না দেখে পাথরের চোখ লাগাই তো কোনো লাভ নেই এই। একজন মার ভালোবাসা কেমন হইতে পারে, নিজের একটা চোখ দিয়া দিতে চাইছে তার সন্তানের জন্য, কিন্তু সেটা কোনো কাজে লাগতেছে না, তখন সেই মাটা কদ্দূর অসহায় নিজেরে ফিল করছে। একবার চিন্তা করেন যে উনি ওনার একটা চোখ দিতে চাইতেছেন, কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রের সায়েন্স কোন টেকনোলজি কোন এতটা উন্নত না যে সেই চোখটা তার লাগবো, বা দেবব্রত ভাইয়ের ওই চোখের জায়গাটা ওই রকম ডেভেলপ না যে মাসিমণির একটা চোখ ওখানে লাগানো যাইব, তখন নিজের খুব অসহায় মনে হয়। যারা যারা আমাদের এই বার্তালাপের মাধ্যমে আমাদের দেবব্রত ভাইয়ের কথাগুলি শুনলেন, আমি সমাজের সমস্ত বর্গের মানুষের কাছে একটা প্রশ্ন রাখতাম চাইতেছি যে এই রকম যারা দৃষ্টি শক্তিহীন বা ব্লাইন্ড, যাদের আমরা ব্লাইন্ড কইতেছি, বা দৃষ্টিশক্তিহীন মানুষ যারা আছে, তাদের জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কি কি ফেসিলিটি আছে, অথবা এই মাধ্যমিক অবধি পড়াশোনা করছেন, তারপর ব্রেইল স্কুলেও পড়ছেন, উনি কিন্তু শিক্ষিত কম মানুষই একজন, তো ওনার জন্য আমাদের গভর্নমেন্টে কি ব্যবস্থা আছেন, বা ওনারা কি কোনো জব বা কোনো সুযোগ সুবিধা পাইতে পারেননি গভর্নমেন্টের, আমাদের কমেন্ট করে জানাইবেন। এবং দেবব্রত ভাইয়ের উদ্দেশ্যে 2টা লাইন এখানে কয়ে যাবেন। মাসিমণির কাছে একটা প্রশ্ন, মাসিমণি আপনি দেবব্রত ভাইয়ের গভর্নমেন্টের কাছে চাকরি অথবা ধরেন কোনো সুযোগ সুবিধার জন্য কোনো গভর্নমেন্ট অফিসার বা কোনো জায়গাতে গেছিলেন? এমনি তো এমনকি আমি মন্ত্রী বিপ্লব দেবনাথের কাছেও গেছি, তারপরে যখন দাঁড়াইছে তাদের কাছেও গেছি, তারপরে এর আগেও অনেক জায়গাত গেছি। হইয়া যাইতেছে গা, কিন্তু হইয়া যাইতেছে গা তো এই পর্যন্ত হইতাছে এই লোকটা। বুঝতে পারছি। আমাদের দেবব্রত ভাই বা দেবব্রত আপনার এই ছেলের রেলে কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? তারপরে ইন্টারভিউ দেওয়াইছি কয়েকবার, আর হ্যাঁ লইয়া যে পরিকল্পনা কইছো তোমরা, ওখান তো আমি একদম অসহায়, আমি নিজে অসুস্থ, পরিকল্পনা তো আমি কিচ্ছু চোখে দেখতেছি না।
কিচ্ছু চোখে দেখতেছি না যে আমি যদি আজকে হঠাৎ করে একটা কিচ্ছু হয় হ্যাঁ যে কীভাবে চলবো কি করব কিছু বুঝি না। আচ্ছা মাসিমণি, গভর্নমেন্টে এমনি কোনো এই যারা চোখে দেখতে পায় না তাদের কি জবের কোনো ব্যবস্থা আসেনি? আছে তো, পাইছে, অনেকে পাইছে না? বহুত করতেছে, বহুত করতেছে, জব বহুত করতেছে না? জব করতেছে। মানে চোখে দৃষ্টিশক্তি না থাকলেও গভর্নমেন্ট জব পাওয়া যায়, হ্যাঁ জব পাওয়া যায়। কিন্তু এরকম মানুষের সংখ্যা খুব কম। এদের জন্য কি কোনো কোঠা ব্যবস্থা আছে যে এদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষণ করা হয়? এটা আমি ঠিক কইতে পারতাম না, জানি যে সবাই কয় যে তার কোটা আলাদা। আচ্ছা আচ্ছা। আমাদের সমাজে এরকম মানুষ প্রচুর আছে যাদের শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও লড়াই করে। আবার এমন মানুষও প্রচুর আছে যাদের কোনো অক্ষমতা নাই কিন্তু তারা কোনো কাজই করে না। এই দুই শ্রেণীর মানুষ, ভালো খারাপ নিয়েই আমাদের সমাজ ব্যবস্থা। আমরা কোনোটারই ফেলাইতে পারতাম না, কিন্তু সবার জন্যই আমাদের দায়িত্ববোধ থাকতে হইব, দায়িত্ব আমাদের পালন করতেই হইব। আমরা এই বার্তালাপে আজকে আমাদের দেবব্রত ভাইয়ের অনেক মনের কথা শুনলাম, মাসিমণির অনেক মনের কথা শুনলাম, জানলাম, বললামও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আজকের জন্য এটুকুনি। রাধে রাধে।